কোনো সমস্যা আন্টি? হুম। না আসলে এই পিকআপটা। এইটুকুতেই ও আগ বাড়িয়ে বলল। ও, ওটাতে আমাদের জিনিসপত্র। আয়েশা আকাশ থেকে পড়লেন। তোমাদের? তোমরাও কি এই বাড়িতে ভাড়া নিয়েছো? জি, আপনাকে সেদিন তীব্র বলল না এই মাসে বাসা ছাড়ার কথা? আয়েশা মহাচিন্তায় পড়ে গেলেন। তীব্র বলেছিল ওরাও একই মাসে বাসা ছাড়ছে, কিন্তু বাড়িটাও যে এক তা তো বলেনি। কয়তলায় উঠেছো তোমরা? 4 তলার 1 ফ্লোর। আমি তো জানতামই না তীব্র আগেভাগে এখানে বাসা দেখে রেখেছিল। বলল 3 তলা পাশাপাশি খালি পায়নি, ফেলে নিয়ে। বলতে বলতে ছেলেটা নিজেই আটকে গেল। হুঁশে এলো একটু বেশি গড়গড় করে ফেলেছে। থতমত ভাব করে কথা ঘুরালো। আমি যা। পালায় পালায় ভাব করে চলে গেল নাহিদ, কিন্তু আয়েশার ভাবনা গেল না। পুষ্পিতা ফ্ল্যাটে শিফট নিল, আর ওরাও বাসা পাল্টালো। একই দিনে একই বাড়ি, তা আবার 3 তলায় পাশাপাশি খুঁজছিল তীব্র। এসব কি নাহিদ নুহা দুজন দুজনকে পছন্দ করে বলে, নাকি অন্য কোনো ব্যাপার? আচ্ছা, কোনোভাবে কাণ্ডগুলো তীব্র পুষ্পিতার জন্য করছে না তো? আয়েশার কাছে চট করে যেন প্রশ্নের উত্তর ধরা দেয়। পরিষ্কার হয়ে দাঁড়ায় পিছনের সব চিত্রপট। তীব্র পুষ্পিতাকে এ অবধি যতবার পাশাপাশি দেখেছেন আজ পর্যন্ত চোখে লাগেনি, কিন্তু এইবার ঘটনাগুলো ফলাফল জড়িয়ে দুয়ে দুয়ে 4 হয়ে গেল। পুষ্পিতা আশেপাশে দেখতে দেখতে হাঁটছিল। তীব্র তো বলে এলো গেটেই দাঁড়াবে, এখানে নেই, তাহলে কি ভিতরে চলে গেছে? ওর জন্য একটু অপেক্ষাও করলো না? কিন্তু মানুষটা তো এমন না, নিশ্চয়ই কোথাও গিয়েছে। কোথায় গেল? তার নম্র পায়ের গতি আয়েশা নুহা নিমিষেই ছুঁয়ে ফেলে। পাশাপাশি আসতে পুষ্পিতার নজর পড়ল নুহার হাসি হাসি মুখে। কদিন ধরে খুব হাসছেও, আগের মতো লাফাচ্ছে, গল্প করছে। পুষ্পিতার এত ভালো লাগে এখন। আবার পুরনো নুহাকে ফিরে পেল কাছে। কিন্তু একটা ব্যাপারে খুব খটকা লাগছে পুষ্পিতার। নুহা কদিন ধরে হুটহাট বাসা থেকে বের হয়ে যায়, তাও আবার রাতে। জিজ্ঞেস করলে বলে ছাদে হাঁটতে যাচ্ছি। একবার পুষ্পিতাও যেতে চাইল, কিন্তু ও নেয়নি। 2 সপ্তাহ পর পুষ্পিতার পরীক্ষা, সেই ছুতো দেখিয়ে টেবিলে বসিয়ে রাখলো। সেদিন তো নাহিদের সাথে ফিসফিস করতেও দেখেছে। দেখা হলে দুজনের চোখাচোখিতে মিটিমিটি হাসি। আর ওই যে তখন আসার সময় নাহিদ যে হুলস্থুল বাঁধালো নুহাকে পাশে বসাতে, পুষ্পিতা ওসব স্পষ্ট শুনেছে। এখন তো মনে হচ্ছে তীব্র কথাই ঠিক। ওদের মধ্যে নির্ঘাত কিছু আছে, কিন্তু থাকলেও বা নুহা বলে না কেন ওকে? লজ্জা পায়, নাকি ওকে আর আগের মতো ভালোবাসে না? ভাবতেই মুখ কালো করে পাশ ফিরল পুষ্পিতা। নুহাও ফিরল তখনই। কি দেখছিস? হাস্যহীন চেহারায় দুপাশে মাথা নাড়ল। নুহা চোখ নাচিয়ে বলল। আজকে না তোকে একটা কথা বলবো, বুঝলি? অনেকদিন ধরে ভাবছিলাম বলবো, কিন্তু পারিনি। সব কাজ শেষ করে ফ্রি হই তারপর। হ্যাঁ, এই এক কথায় পুষ্পিতার মন খারাপ হুড়মুড় করে পালালো। মুচকি হাসলো সে। নুহা কি বলবে সে তো জানা কথা। পুষ্পিতা ঘাড় কাত করলো, ছোট করে বলল, আচ্ছা। সবাই মিলে 3 তলায় এলো। ঘরের দরজা তখন বন্ধ। পুষ্পিতা পা বাড়াতে গিয়েও থেমে। এই ফ্ল্যাটটা ওর জীবনের প্রথম স্বপ্ন পূরণের গল্প, যেটাও না চাইতে পেয়েছে, তাও আর বিনা পরিশ্রমে হোক। তাও তো ওর নিজের জিনিস এটা। আর সেখানেও তীব্রকে ছাড়া কি করে ঢুকবে? এতদিন ধরে পুষ্পিতা যে অন্তপটে স্বপ্ন এঁকে গেল তীব্রর হাত ধরে একই সাথে গৃহপ্রবেশ হবে। বাস্তবে হাত না ধরুক, অন্তত মানুষটাকে পাশে তো চায়। আয়েশা সবার সামনে ছিলেন। ভেজানোর দরজা হাত দিয়ে ঠেললেন তিনি। কাঠের দৌড় ঠা করে খুলে এপাশের দেয়ালে গিয়ে মিশল। সঙ্গে সঙ্গে কতগুলো পুরুষালী স্বর চিৎকার ছুড়ে। পিলে শুদ্ধ চমকে গেল সকলের। ভেতরে চোখ যেতেই বিস্ময়ের পাহাড় ধস মাথায়। পুষ্পিতা নিস্তব্ধ বিমূঢ়। অষ্টযুগলের বন্দি দশা দুপথে সরে গেল। চোখ পড়ল সম্মুখে দাঁড়ানো ওই প্রার্থিত মানুষে। সে শুধু একা নয়, পুরো দল বল এখানে। শাফিন, মিরাজ, আরমান, মুশফিক, সবাই। দেয়ালে বেলুনের মেলা, রংচঙে কাগজে তৈরি, ফুল স্কচ টেপে কয়েদি। আর তার মাঝে বড় বড় ইংরেজি অক্ষর বসানো। পুরোটা মিলে তৈরি ওয়েলকাম পুষ্পিতা। নুহা সব তাজ্জব হয়ে দেখছে। ও নিজেও কিছু জানতো না। দৃষ্টিতে প্রশ্ন নিয়ে নাহিদের দিকে চাইল সে। ছেলেটা কণ্ঠ নামিয়ে বলল, বিট্টু কদিন ধরে প্ল্যান করেছিল, সেই অনুযায়ী আমরা কাল রাতে এসে সব সাজিয়ে গিয়েছি। কত ভালোবাসে রেখেছেন। প্রেমিকাকে ফ্ল্যাটও দেয়, আবার ওয়েলকামও করে। নুহার চোখের সাথে মন জুড়িয়ে গেল। রোদের মতো হাসি নিয়ে দেখল পুষ্পিতাকে। মেয়েটার মুখ বিবরে পূর্ণিমার রাত, কত খুশি দু চোখে। যে খুশি দেখে নুহার মনে হলো সেদিন তীব্রর পরিচয় লুকিয়েও কোনো ভুল করেনি। যদি তখনই ভুল করে রাগের বসে পুষ্পিতাকে সব বলে দিত, এই অনাথ মেয়েটার এত খুশি হওয়া হতো কখনো? তীব্র তো মানুষ নয়। পুষ্পিতার জীবনে নেমে আসা স্বয়ং স্বর্গদূত, যে ভালোবাসার ছলে প্রেমিকার জন্য সব করতে পারে। সবার সব বিষয়ে ছাপিয়ে এগিয়ে এলো তীব্র। বিহবল পুষ্পিতাতেই ক্ষুরধার দৃষ্টি তার। পাশে দাঁড়ানো প্রৌঢ়ার দিকে কোনো মনোযোগ নেই।
বড্ড সাবলীল খসখসে হাতটা সামনে বাড়িয়ে বলল। পুষ্পিতার সম্মোহনের ন্যাচে হাতে হাত রাখলো শব্দহীন। বিবশ পাটা বাড়িয়ে ঢুকলো ভেতরে। অমনি দুপাশ থেকে বন্ধুরা ফুল ছিটিয়ে দেয়। গোলাপ গাদার পাপড়িগুলো উড়ে উড়ে ওদের গায়ে লুটিয়ে পড়ে। পুষ্পিতার ঠোঁট দুটো হাসির তোড়ে খুলে গেল। নাহিদ এক লাফে ভেতরে এসে বলল। আমিও দেই, আমারও তো ভাবি। সহসা ভ্রু টান টান করলেন আয়েশা। সব কৌতূহল যেন কাটায় কাটায় মিলেছে। এর মানে নিচে বসে যা ভেবেছেন সব ঠিক। তড়িৎ মেয়ের দিকে চাইলেন তিনি। নুহা এ চাহনির মানে বুঝলো। একটা চোর চোর ভাব করে ঘাড় চুলকালো সে। আয়েশা ফোঁস করে শ্বাস ফেললেন। দুপাশে মাথা নেড়ে বললেন। দুই বন্ধু তাহলে একই সাথে উচ্ছন্নে গিয়েছ? তাই তো বলি, হঠাৎ পাশের বাড়ির ছেলেরা আমার চেয়ার টেবিল টানে কেন? এবার না বুঝলাম আমি সাদা মনে কাদা রাখিনি, অথচ ঠিকই আমার মেয়েরা কাদায় গড়াগড়ি খাচ্ছে। বাহ! নুহা মাথা নুইয়ে ঠোঁট উল্টালো। সব সময় মুখে খই ফুটলে কি হবে, আজকে এসে বোবা। মায়ের কথার বিপরীতে কোনো জবাব জানা নেই। আয়েশা গম্ভীর গলায় বললেন। ঠিক আছে ঠিক আছে, অত ভদ্র সাজতে হবে না। যা করার সে তো দুজন করেই ফেলেছ। সালমা আপা আসুক, তারপর বাকি কথা হবে। আমাদের আর কি, খরচা কমে গেল। দুটো বিয়ে এখন একসাথে একই সেন্টারে দেয়া হবে। নুহা বেখেয়ালে মাথা নাড়তে গিয়েও সজাগ চোখে চাইল। অমনি মিটমিটি করে হাসলেন আয়েশা। মেয়েটা ফের লজ্জা পায়। নিম্নষ্ট চেপে গলায় রাখে চিবুক। মা এত সহজে মেনে নিল। অবশ্য মানা করার উপায় আছে। ও আর পুষ্পিতা দুজনেই তো বেছে বেছে দুটো রত্ন জোগাড় করেছে। জেনে শুনে এমন রত্ন ফেরানোর সাধ্য আছে কারো? ভেতরে ঢুকেও আয়েশা একটু বিব্রত হয়ে পড়লেন। এখানে এখন থাকা ঠিক হবে? ছোট ছোট ছেলে মেয়েগুলো আনন্দ করছে, তার মাঝে উনি বুড়ো মানুষের কি কাজ? তখনই ওনার দিকে চোখ পড়ল মিরাজের। এই রে, এই খালাম্মার কথা তো মনে ছিল না। বিট্টুটাও যে কিছু বলেনি। প্রেমিকাকে স্বাগতম জানানোর উত্তেজনায় বোধহয় সব ভুলে গেছে। ওরা যা যা পরিকল্পনা করলো সেসব আয়েশা থাকলে হবে কি করে? কিছু একটা করতেই হচ্ছে তো। সহসা এগিয়ে আরমানের কানে কানে কিছু বলল সে। ছেলেটা মাথা নাড়ালো। চট করে আয়েশার কাছে এসে বলল। বাইরে টাক ফাটা রোদ। অন্য সময় হলে যেতেন না আয়েশা, কিন্তু এই মুহূর্তে ভালোই হলো। ঘাড় নেড়ে বললেন। এসো। পুষ্পিতা ঘরের চারিপাশ দেখছিল। হঠাৎ কানে এলো গিটারের শব্দ। গলায় গিটার ঝুলিয়েছে সাফিন। টুংটাং করে সুর তুলল। কিন্তু পুষ্পিতা চমকে গেল তীব্রকে মুখ খুলতে দেখে। নিরেট জমাট স্বরে গান ধরল সে। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा मेरा न हो तेरे बिना, हर सांस पे नाम तेरा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। পুষ্পিতা মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল। বিমোহের তোড়ে চক্ষু মুদে আসছে। উনি গান জানেন, তাও এত রোমান্টিক গান। সেই গাড়ির ভেতর গান চালানো মানুষটাকে দেখেছে তো। নুহার ঠোঁটে হাসির ফোয়ারা। আচমকা ওপাশ হতে পাশে এসে দাঁড়ালো নাহিদ। বলল নিষ্পিস করে। আমার না ওদের দেখে আরো তাড়াতাড়ি বিয়ে করতে ইচ্ছে করছে। ও বিরক্ত চোখে চাইল। আপনি কি একটু চুপ করবেন? দুদিন হলো প্রেমে পড়লো আর এখনই বিয়ে বিয়ে করছে। তাহলে যেটা করতে হবে সেটা বলবো না? না বলবো না, আমার লজ্জা লাগে। বুঝেন না কেন? নাহিদ ঠোঁট চেপে হাসলো। ভ্রু উঁচিয়ে বলল। তাই তুমি লজ্জা পাও? দেখি তো, লজ্জা পেলে আপনাকে না মানে তোমাকে কেমন লাগে? নুহা লজ্জা পেল কিনা কে জানে, তবে ফিক করে হাসলো। বলল। আপনি তুমি এইসব ঠিক করুন, তারপর লজ্জা পেয়ে দেখাবো। নাহিদ চোখ শব্দ করলো। এই এক জায়গায় এসেই তো আটকে যাচ্ছে। আর ওর জিভটাও না প্রেমে পড়তেই এমন মির্জাফর হয়ে গেল কেন? ততক্ষণে তীব্রর গান শেষ। প্রফুল্লতায় একাকার হয়ে সবাই হাততালি দেয়। শব্দে ঘোর কাটলো পুষ্পিতার। এক পল চোখ নামিয়ে আবার চাইলো ওর দিকে। তীব্র বলল। বাড্ডার বখাটে বিট্টু তোমার জন্য গান শিখেছে,
মুখস্থ করেছি। বেসুরো গলায় গেয়েছো প্রথমবার। খুশি হয়েছ? মিরাজ লাফিয়ে চড়িয়ে বলল, খুশি মানে? আলবাত খুশি। ভাবির চোখ মুখ দেখে বুঝতে পারছিস না কেমন মুগ্ধ হয়ে গেছে? আরে প্রথমবার গেয়েই তো ফাটিয়ে দিলি বিট্টু। মনে হলো সাক্ষাৎ অরিজিৎ সিং আমার সামনে এসে গেয়ে গেল। তীব্র কপাল কুঁচকে চাইল, যাতে স্পষ্ট বিরক্তি, ও জিভ কেটে বলল, একটু বেশি প্রশংসা করে ফেললাম তাই না? আচ্ছা থাক, তাতে কি, চল কেক কাটি। যা রোদ। আরমানটা আন্টিকে নিয়ে ছাদে বেশিক্ষণ টিকতে পারবে না। নুহা অবাক হয়ে বলল, কেকও আছে নাকি? শুধু কেক না, আরো অনেক কিছু আছে। চারকোনার ছোট একটা টেবিল, ওপরে গোলাকার ভ্যানিলা কেক, গায়ে কুটি কুটি অক্ষরে লেখা, তোমার বাড়িতে তোমাকে স্বাগতম। পুষ্পিতা হতবিহ্বল এসবে। এতটা যত্ন, এতটা গুরুত্ব কোনোদিনও পায়নি। তীব্রর সাথে দেখা না হলে হয়তো আজও পেত না। তার পেলক ডান হাতটা মুঠোয় নিয়ে তীব্র কেক কাটে, একটা ছোট টুকরো মুখে পুড়ে দেয়। সাফিন দেয়ালের গায়ে গিটার দাঁড় করিয়ে রাখলো, এসে বলল, এবার তাহলে আসল কাজ। বাকিরা সায় মিলিয়ে হইচই করে, নাহিদও বাদ নেই। নুহা কিছু জানে না বলে বোকার মতো চেয়ে। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কি কাজ? কেউ কোনো উত্তর দিল না। সাফিন পকেট থেকে একটা লাল বাক্স বের করে এগিয়ে দিয়ে দিল। নে। তীব্র ধরল, তারপর আচমকা এক হাঁটু গেড়ে বসলো পুষ্পিতার সামনে। তরুণী থমকে গেল, চমকালো। তীব্র বাক্স মেলে ধরে, স্বর্ণে বাঁধানো চকচকে আংটি ঝলক তুলল সেথায়। সাফিন মিরাজ মুখে আঙ্গুল গুজে সিটি বাজাচ্ছে। নুহা উল্লাসের তোড়ে কি করবে ভেবে পাচ্ছে না। চোখে মুখে সবারই বাঁধভাঙা আনন্দ আজ। ঠোঁট ভরেছে তুষ্টির হাসিতে। শুধু তীব্র পুষ্পিতার নিশ্চল নয়নে একে অন্যতে বন্দী। মেয়েটা যখন জ্বরের ন্যায় চেয়ে তীব্র বলল, আজ ভালোবাসার কথা বলবো না ভিতু মেয়ে। আজ বলবো তুমি আমার একজন হও ভিতু মেয়ে। শুধু আমার হও। আমার নিঃশ্বাস ফুরিয়ে আসার মাঝে আমার বেঁচে থাকার কারণ হও। তারপর থামলো সে, এক ফোঁটা দম নিল। জিজ্ঞাসা করলো কেমন স্বরে, তীব্রর বুকের ঠিক বাঁ পাশটায় সারা জীবনের জন্য বন্দী হতে তুমি কি তৈরি ভিতু মেয়ে? আনন্দ কিংবা খুশি, দুয়ের দোটানায় পুষ্পিতার আকাশ ভেঙে কান্না পেল হঠাৎ। কোত্থেকে যেন একটা বেদনার উত্তাপ ছুটে এলো গলায়। টলমলে চোখে মাথা নাড়ল সে। তীব্র স্বস্তিতে হাসে। পুষ্পিতার লম্বা চিকন অনামিকায় আংটি গলিয়ে দেয়। উঠে দাঁড়ালো, তারপর দূরত্ব ঘোচালো শরীরে গিয়ে। পুষ্পিতার চোখের জল গড়িয়ে পড়ার ভাব। বড্ড যত্নে সেটুকু মুছে দিয়ে বলল, সেদিন বলেছিলাম না তুমি আর কাঁদবে না। আমি তো তোমাকে কাঁদাতে আসিনি ভিতু মেয়ে। আমি তোমায় ভালোবাসতে এসেছি, সুখের যন্ত্রণায় মারতে এসেছি তোমায়। গোটা ঘরে তীব্রর কথা ছাড়া আর কোনো শব্দই নেই। মিরাজ, মুশফিক, নাহিদ, সাফিন সকলে বিমুগ্ধ চোখে তাকিয়ে। তীব্রর অতীতের সাক্ষী তারা, প্রত্যেকে পরোক্ষ সবেতে ওতপ্রোতভাবে জড়িয়ে। যে ছেলেটা সকাল শুরু করতো কারো নাক ফাটিয়ে, যার রাত ফুরাতো মদের নেশায়, সে আজ এক নারীর প্রেমে কত বদলে গেছে। শুধু কি বিট্টু একা? ওরা বদলায়নি? এই যে সাফিন চাকরি করছে ঢাকায়, কত সহজ জীবন তার। মিরাজ টিউশন নিয়েছে। মুশফিক, আরমান এখনো কিছু করছে না, তবে করার চেষ্টা করছে খুব। এই একটা ব্যাপারে নাহিদ ওদের ইন্সপিরেশন। নিজের যোগ্যতায় কি দারুণভাবে কাজ পায় সে। ওরাও না হয় নিজের মেধা খাটিয়ে দেখুক। একেবারে না হলে বিট্টু তো আছে। সাফিন সবাইকে ইশারা করলো, বোঝালো এখান থেকে চলে আসতে। এবার ওদের আলাদা স্পেস প্রয়োজন। কেউ কোনো গাইগুই করলো না, নিঃশব্দে এপাশের ঘরে চলে এলো। বসার ঘরে রয়ে গেল শুধু ওই দুজনার নামে। কিন্তু তাদের আদৌ এসবে খেয়াল আছে দুজন যে দুজনায় মেতে। পুষ্পিতার চোখ মোছালেও আবার জলের পুকুর হলো। তা ভেজা গলায় বলল, একটা অনাথ মেয়ে যার নিজের বলতে কিচ্ছু নেই, তার জন্য এত কিছু করছেন, এমন কেন আপনি? তীব্র সুদৃঢ় জবাব। কারণ আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি, আকর্ষণ দিয়ে নয়। পুষ্পিতা ঝট করে বুকে মিশে গেল, ঠিক সেদিনের মতো। কোমল কালো চুলে হাত বোলায় তীব্র। মাথার একপাশে চুমু খেয়ে মুখটা হাতে তুলে আনে। ঠিক চোখের তারায় চেয়ে বলে, সেদিন বনে বনে বলেছিলাম, আজ তোমার সামনে আবার বলছি। আবার আর কিচ্ছু চাবার নেই ভিতু মেয়ে। শুধু চাই তুমি আমায় এতটাই ভালোবাসো যাতে তোমাকে ছাড়া আমার শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে আসবে। পুষ্পিতার মাথায় চট করে দুষ্টুমি চেপে বসলো। কান্না ভুলে দুষ্টু হাসলো সে, ঠোঁট বাঁকিয়ে বলল, এই শখ কত, বখাটে একটা। তীব্র শব্দ করে হেসে উঠল। ফর্সা কপাল নুইয়ে ঠুকলো ওর কপালে, বলল, এই বখাটে তোমায় কত ভালোবাসে যদি বুঝতে। তুমি আমার জীবনের একটা অংশ নাও ভিতু মেয়ে। তুমি আমার হৃদয়ের মালকিন। আমার তোমাকে দরকার, আজকে কালকে আর সব সময়। কথা দাও কখনো ছেড়ে যাবে না। তীব্র হাত বাড়ালো, নীরব আশ্বাস চাইলো তার।
সেই হাত ছুঁতে পুষ্পিতা ছটফটিয়ে ওঠে। ধরফড়িয়ে সেও হাতটা বাড়াতে চায়, তখনই ও ঘর হতে মুশফিক ছুটে এলো। পায়ের শব্দে পুষ্পিতার বাড়ানো হাত থামে, ফিরে চায় দুজন। মুশফিক হড়বড় করে বলল, বিট্টু বিট্টু, সাফিন অসুস্থ হয়ে পড়েছে, কেমন যেন করছে। তীব্র ত্রস্ত নিজের হাত নামিয়ে ফেলল। উদ্বিগ্ন চিত্তে ছুটল সেথায়, পিছে নিল পুষ্পিতা। কিন্তু কথা দেয়া সেসব যে আর হলো না। সাফিন কেশে টেসে একাকার, ও বুকে শ্বাস জোড়ালো। হিসিস শব্দ হচ্ছে, তাতে চোখ মুখ লাল, কোটর থেকে পানি পড়ে গলা ভেজার দশা। কাশির সাথে মুখ থেকে লালা বের হতে দেখে বন্ধুরা আরো উতলা হয়ে পড়ল। এই তো সারাদিন ছেলেটা ভালো ছিল, গিটার বাজাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, হুট করে এমন করছে কেন? তীব্র ছুটে এসে পাশে বসলো, মুশফিককে বলল, হাসপাতালে নিতে হবে, জিভ বার কর। সাফিন কাশতে কাশতে কিছু বলতে চায়, কিন্তু মুখ থেকে কথা ফোটে না। বন্ধুরা তার কথা শোনার অপেক্ষাও করলো না। গাড়ি বের করতেই চারজন চার হাত পা ধরে রওনা করলো হাসপাতালের পথে। পুষ্পিতা নুহা দুজনাই শঙ্কায় কাঠ। কি থেকে কি হয়ে গেল? আরমানও আয়েশাকে নিয়ে নেমে এসেছে, সেও দৌড়ে যাচ্ছে বাকিদের সাথে। আয়েশা সেদিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। হুট করে বুকের ভেতর কিছু একটা কামড়ে ধরল। মনে হচ্ছে এত সুখের মাঝে একচোট ভয়ানক অসুখের বৃষ্টি আসবে, যার তোরে ভেসে যাবে সাজিয়ে রাখা সবকিছু। সাফিনকে হাসপাতালে নিয়ে সারাদিন কেটেছে, দুপুর গড়িয়ে এখন প্রায় রাতের প্রহর। অথচ এতটা সময়ও তীব্রদের কারো কোনো খবর নেই। পায়চারি করতে করতে নুহা অনেকবার নাহিদের নাম্বারে ডায়াল করলো, তীব্রকেও কল দিল, কিন্তু ওপাশুতে কারো সাড়া এলো না। পুষ্পিতার ফর্সা মুখ ফ্যাকাশে, আলো বাতাসে ভরা বাড়িতেও ঘেমে চটচট করছে শরীর। সালমা বেগম রাহাতকে নিয়ে সূর্য থাকতেই পৌঁছেছেন। তিনি কেবল শুনেছেন পুষ্পিতার স্যারের বন্ধু অসুস্থ হয়ে পড়েছে। আয়েশা এখনো সবিস্তারিত কিছুই জানাননি। মেয়ে দুটো চিন্তায় মরছে, এমন মুহূর্তে খুশির খবর তিনি বলবেন কোন মুখে? পুষ্পিতা অধৈর্য হয়ে উঠে দাঁড়ালো। নুহার ফোন কল তীব্র ধরছে না দেখে ভাবলো সরাসরি হাসপাতালে চলে যাবে। দূরের পথ হলেও যাবে, মানুষটার খোঁজ নেই। ও হাত গুটিয়ে বসে থাকতে পারবে কখনো? পুষ্পিতা ব্যগ্র চিত্তে হাঁটতে থাকা নুহার কাছে এলো, কথা তুলতে যাবে, তখনই দরজায় শব্দ হয়, কেউ এসেছে। কড়াঘাতে উচ্চধ্বনি স্পষ্ট। দুই তরুণীর দুশ্চিন্তায় বুধ মুখবিবরে আশার পদ্ম ফুল ফুটল অমনি। শুধু কি ওরা? আয়েশা নিজেও ভেতরের ঘর হতে ত্রস্ত বেরিয়ে এলেন। পুষ্পিতা উড়ে গিয়ে দরজা খুলল। ওপাশে অবসন্ন নাহিদ, তীব্র দুজনাই দাঁড়িয়ে, বাকিরা নেই। ওর আগেই নুহা হড়বড় করে বলল, কি ব্যাপার ভাইয়া, এতবার ফোন করলাম, রিসিভ করলেন না কেন? ফোন করেছিলে? তীব্রর ভাবমূর্তি এমন যেন জানেই না কিছু। ও নিশ্চিত হতে পকেট হাতিয়ে ফোন বের করলো, স্ক্রিনে একবার চোখ বুলিয়ে বলল, ও সাইলেন্ট ছিল, শুনতে পাইনি। নুহার রাগ হলো। তারা এখানে অস্থিরতায় কুপকাত, পুষ্পিতা তো আরেকটু হলে অজ্ঞান হয়ে যেত। আর ওনারা নাকি ফোন সাইলেন্ট করে ঘুরছে। মেয়েটার পুরো ক্ষোভ গিয়ে বর্তালো নাহিদের উপর। খ্যাক করে বলল, আপনার ফোন কোথায় ছিল, তোলেননি কেন? ছেলেটা মাথা চুলকায়, মিনমিন করে, না আসলে ওই কি না মানে? ওই শুনি, এদিকে যে এতগুলো মানুষ চিন্তা করছে, আপনার কোনো হুঁশ নেই? মেয়েলি ধমকে বেচারার মুখটা শুকিয়ে যায়। আয়েশা মুখ খুললেন এবার। মেয়েটাকে পাল্টা ধমকে বললেন, আহ চুপ কর তো তুই, আমাকে কথা বলতে দে। তা হ্যাঁ বাবা, তোমাদের বন্ধু এখন কেমন আছে? নাহিদ বলল, ভালো আছে আন্টি, এই তো বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। কি হয়েছিল ওনার? পুষ্পিতা জিজ্ঞাসা করলো। নাহিদ একটু ভাবুক হয়ে বলল, ব্যাপারটা একটু কনফিউজড বুঝলে। ডাক্তার বলেছে অ্যালার্জির জন্য এই অবস্থা, কিন্তু সাফিনের শুধু চিংড়িতে অ্যালার্জি। ও তো চিংড়ির আশপাশও মারায় না। মিরাজও একই কথা বলছে। আজকে তো দূর, গত 3 দিনও ওরা বাসায় কোনো চিংড়ি টিংড়ি ঢোকায়নি। কী যে হয়েছিল কিছু বুঝতে পারছি না। রাহাত ঘুমিয়ে পড়েছে। গরমের বিরাট জার্নিতে সারা রাস্তা বমি করেছে ছেলেটা। ছোট্ট মানুষ কাহিল এখন। সালমা ঘরের বাইরে এসে দরজা ভিজিয়ে দিলেন, পাছে শব্দ শুনে উঠে না যায়। ওনাকে দেখে তীব্র সালাম দিল আজ। ভদ্র মহিলার বিস্ময়ে বিষম খাওয়ার জোগাড় হলো তাতে। গতবার মুখের উপর কেমন খ্যাক খ্যাক করে জবাব দিয়েছিল ছেলেটা, কর্কশ ভাষায় বলেছিল, আপনার ধন্যবাদ, আপনার কাছে রাখুন। আজ আবার কেমন মুহূর্তেই ভদ্র হয়ে গেল। বিহবলতার ধাত সামলে নিলেন তিনি, হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো 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 আছেন? আমি আপনার ছেলের বয়সী, আমাকে তুমি করে বলবেন। সালমা প্রসন্ন হলেন একটু। আয়েশা এমনিতেই গতবার তীব্র নাহিদ দুজনেরই খুব প্রশংসা করেছিলেন। তার সাথে আজকের হিসেব যেন কাটায় কাটায় মিলল। নাহিদের চোখ পড়ল দেয়াল ঘড়িতে, চোখ কপালে তুলে বলল, এই রে 9টা বেজে গেছে, আমাদের ঘরের কোনো গোছগাছি হলো না। কাল আমার অফিস আছে তো।
পুষ্পিতা ছটফটালো জিভের কথা খসাতে। মানুষ দুটো সকাল থেকে ওদের বাড়ি পাল্টানো নিয়ে এত খাটলো, ওরা যদি একটু গিয়ে সাহায্য করে দেয়, যদি মনিয়ার আন্টি একটু অনুমতি দিতেন। তার উসখুসের মাত্রা হয়তো বুঝে নিল নুহা। ওরও যে একই ইচ্ছে, নব্য প্রেমের বসন্তে যতটা সময় প্রিয় মানুষের সাথে সময় কাটানো যায়। জিভে ঠোঁট ভিজিয়ে বলল, আম্মু এত রাতে ওনারা কি থেকে কি করবে? আমরা একটু সাহায্য করি। আয়েশা দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। আগে হলে এমন হতো কি না জানেন না, তবে ছেলেমেয়েগুলো একে অপরকে পছন্দ করে বসে আছে। সব জানার পর এত রাতে মেয়ে দুটোকে পাঠাতে মন খুঁতখুত করছে তার। সালমা তো ভেবেই ফেললেন আপত্তি করার কথা। স্যার হোক আর যাই হোক, পুষ্পিতাকে রাতের বেলা কারো ঘর গোছাতে পাঠাবেন না তিনি। সবার সব প্রস্তুতিতে জল ঢাললো ওই একটা মানুষ, বলে দিল এক কথায়, না, দরকার নেই, আমাদের অল্প জিনিস, উই উইল ম্যানেজ। নাহিদও সায় মেলায়, হ্যাঁ হ্যাঁ, আর এত রাত এই সময় আপনাদের যাওয়াটা সবাই ভালোভাবে নেবে না। উত্তর শুনে ভীষণ খুশি হলেন আয়েশা। মুগ্ধতা আর দুষ্টতায় চকচক করলো চোখ দুটো। এই যে তিনি এক কথায় নাহিদা তীব্রকে 2 মেয়ের জন্য মেনে নিলেন, এক্ষুনি যেন আরেকবার হাতে নাতে পেয়ে গেল কারণটা। কিন্তু পুষ্পের ন্যায় কোমল তরুণীদের মন খারাপ হলো। দুজন দুজনার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললো একবার। তীব্র নাহিদ বিদায় নিয়ে বেরিয়ে যায়। দরজা চাপিয়ে আয়েশা মনে মনে কথা গুছিয়ে ফেললেন, আর এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি সালমাকে ব্যাপারটা জানাবেন তিনি। নুহার সিদ্ধান্ত না হয় ওনার হাতে, কিন্তু পুষ্পিতা মেয়েটার সত্যিকার অভিভাবক তো সালমা বেগমই। পুষ্পিতা একটা পরাস্ত নিঃশ্বাস নিল। তখনইও ঘর হতে ফোন বাজলো তার। বুকের মাঝে ধুকপুক যে বেশ রংধনুর ন্যায় আকাশপথে জেগেছে। তার তোপে এসে বুঝে নিল এখন কে ফোন করবে। সবাইকে ছাপিয়ে ছুটে গেল মেয়েটা। স্বচ্ছ জলের বুকে নৌকা ভাসার মতো তীব্র নাম ভাসছে স্ক্রিনে। ও ত্রস্ত তুলে কানে গুজল। হা করার আগেই তীব্র ঘোষণা করলো, কাল তোমাকে নিয়ে ঢাকায় যাব, মা তোমার সাথে দেখা করতে চেয়েছেন। পুষ্পিতা চমকে বলল, কাল? কাল কি করে হবে? না মানে আন্টি অফিসে থাকলেও মনি, রাহাত ওরা তো বাসাতেই আছে। কোথাও যেতে দেখলে মনি প্রশ্ন করবে, রাহাত সাথে যাওয়ার বায়না করবে, কি বলবো আমি? ও যতটা উদ্বেগ নিয়ে বলল, ওপাশ থেকে উত্তর এলো ভ্রুক্ষেপহীন, চিল, এত প্যানিক করছো কেন? আমরা ভোরে যাব, তখন তোমার মনে কেন আকাশের সূর্যটাও টের পাবে না। যদি ঘুম ভেঙে আমাকে খোঁজে? নোহাকে জানিয়ে রাখবে, ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। ও ও কিছু একটা বলে দেবে সবাইকে। ও সব এখন ছাড়ো, শোনো আমার কথা, কাল মায়ের কাছে যাব, এরপর ফিরে এসে তোমার মনের কাছে বিয়ের প্রস্তাব রাখতে চাইছি। পুষ্পিতার দু গালে পলাশ ফুটে উঠল। মিহি গলায় বলল, কখন যাব? তীব্রর বাঁকা উত্তর, কেন আমার কাছে আসার এত তাড়া? মা না। না মানে আসতে চাও না? জি চাই। তীব্রর কণ্ঠ পুরু। এই যে না বললে। পুষ্পিতা অসহায় কণ্ঠে বলল, এমন ফাসাদে ফেলছেন কেন? কটায় যাব চলুন না। ভোরে বললাম তো, তুমি তৈরি হয়ে থেকো, কাল দেখা হবে। তীব্র লাইন কেটে দিল। পুষ্পিতা তাও নিশ্চিত হতে পারল না। আয়েশা সালমা দুজনেই ফজরের নামাজ পড়তে ওঠেন। আয়েশা আবার ঘুমালেও মনি তো ছাদে হাঁটাহাঁটি করে। পুষ্পিতা কি করে যাবে তখন? মেয়েটা মুখ কালো করে ঘর ছেড়ে আসতেই পা দুটো থমকে গেল জায়গায়। সবাই কেমন আশ্চর্য চোখে চেয়ে, কি অদ্ভুত চাহনি সবার। সব মারিয়ে খটকা লাগলো সালমার দৃষ্টিতে। এমন করে দেখছে কেন মনি? পুষ্পিতা মিইয়ে গেল, আর চোখে নুহাকে দেখলো এক পল। মেয়েটা দাঁত দিয়ে নখ করছে, চেহারায় ধরা পড়ার ভাব। সালমা গম্ভীর কণ্ঠে বললেন, কি হলো? ওখানে দাঁড়িয়ে কেন? আয়। পুষ্পিতা ঘাবড়ে গেল আরো, এলো পিলপিলে পায়ে। মুখোমুখি দাঁড়াতে সালমা শুধালেন, তোর তীব্র স্যার নাকি তোকে বিয়ে করতে চায়? পুষ্পিতার বুকটা ছ্যাদ করে উঠে। তড়িৎ নুহার পানে চাইল। ও দুহাত তুলে বলল, আমি কিছু বলিনি, সব আম্মু বলেছে। পুষ্পিতার চোয়াল ঝুলে যায়। আম্মু বলেছে মানে? আন্টিও জানে না নাকি? হায় আল্লাহ, কিভাবে জানলেন? ভয় ডরে এতগুলো প্রশ্ন তার জিভে এলো না। মুখ গহ্বরে সমাধি নিয়ে ফেলল। আয়েশা ঠোঁট চেপে হাসলেন, বললেন, কি ভেবেছ 2 বন্ধু এভাবে ডুবে ডুবে জল খাবে আর আমি টেরও পাবো না? তোমরা আমাদের পেটে ধরেছ নাকি আমরা? হ্যাঁ। পুষ্পিতার বুকে দমামার ধ্বনি স্পষ্ট, সংকেত পাচ্ছে বিপদের। আন্টি সব জেনে গেছে। 2 বন্ধু মানে নুহার কথাও জানবেই তো। লোকটা আজ যা সব কাণ্ড করলো, কি দরকার ছিল এমন হাত ধরে ওকে ঘরে নিয়ে যাওয়ার? পরপর নিজেই নিজেকে শাসালো পুষ্পিতা। ও কি কম বেহায়াপনা করেছে আজ? তীব্র হাত পাতা মাত্রই তো নিজেও নাচতে নাচতে হাত এগিয়ে দিল। ইস, মস্ত বড় ভুল হয়ে গেছে। মেয়েটা ভয়ে ভয়ে সালমার দিকে চায়। রমণীর মুখ হাস্যহীন।
পুষ্পিতার মরুভূমির ন্যায় গলবিলাস সতেজ হলো না। মণি কি তীব্র স্যারকে মেনে নেবেন? যদি না বলে দেয় তখন কি করবে পুষ্পিতা? তীব্রকে ছাড়াও কি বাঁচবে? আবার মনির অমতে পারবে ওনাকে বেছে নিতে? এসব কথা প্রেমে পড়ার আগে কেন মাথায় এলো না ওর? পুষ্পিতার হাত পা থরথর করছিল। সে সময় সালমা কাছে এসে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন সরাসরি, তুই কি ওনাকে পছন্দ করিস? পুষ্পিতার চিবুক গলায় নিয়ে গেল। একটু করে মাথা নাড়তেই সালমা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ওনার বাবা কি করেন? পুষ্পিতার বক্ষভাগ ধকধক করে কাঁপছে, হৃৎপিণ্ডের সরব গতি পরিষ্কার। তীব্রর বাবার পরিচয় দিলে যে মনি চিনে ফেলবে, তার চুপসে থাকার মাঝে উত্তর দিল নুহা। আমতা আমতা করে বলল, ইয়ে আন্টি, ওনার বাবার পেশা দিয়ে কি হবে? বাবা যা মন চাই করুক না। না মানে বিয়ে সংসার তো সব ছেলের সাথেই হবে, তাই না? দেখলেন তো, দেখতে শুনতে তীব্র ভাইয়া কত চমৎকার। আবার কলেজের পড়ায়, সম্মানীয় পেশা। আপনি বাপকে ছাড়ুন, ছেলেকে দেখুন। পুষ্পিতার সাথে 100 মানাবে না বলুন? তাই আমি বলি কি, এত কিছু না ভেবে চলুন এক্ষুনি বিয়ের কার্ড ছাপাতে দিয়ে আসি। সালমা মৃদু হেসে বললেন, তা বললে কি হয় মা? একটা বিয়ে তো আর একদিনের ব্যাপার না, এখানে সারা জীবন জড়িয়ে। আর এত তাড়াহুড়োই বা কিসের? সবে তো কথা উঠলো, একটু ধৈর্য রাখো, কপালে লেখা থাকলে ঠিক হবে। তারপর পুষ্পিতার দিকে ফিরলেন তিনি, ভনিতাহীন বললেন, দেখ মা, তোকে আমি পেলে পুষে বড় করেছি, তার মানে এই নয় যে তোর পছন্দের উপরেও আমার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেব। আয়েশা আপার কাছে শুনলাম তীব্রর কথা, আপা তো হীরার সাথে তুলনা করেছেন। আমি সবে দুদিন দেখলাম, অমন চিনি না, তবে আজ যা বুঝলাম তাতে খারাপ লাগেনি। তাও বিয়ের একটা ব্যাপারে হুট করে মত দেয়া যায় না। তোর মা আমাকে তোর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তাই তুই না চাইলেও তোর ওপর আমার কিছু কর্তব্য আছে। তুই আমার ছোট মেয়ে, মিথিলার বিয়েতে কত খোঁজ খবর নিলাম, কিন্তু দিন শেষে ছেলেটা বেরোল লম্পট। তোর বেলায় আমি কোনো ঝুঁকি নেব না, সব বুঝে শুনে এগোবো। তীব্র শুনলাম ঢাকায় থাকে, আমাকে ঠিকানা দিতে বলিস, আমি বরং ঢাকায় গিয়ে ছেলেটার ব্যাপারে একটু খোঁজ খবর নেব। পুষ্পিতার ভেতর ভেতর আটকে উঠল, ঢোক গিলে চাইল নুহার দিকে। নুহার দশাও তাই, দুজনেই বাসি মুড়ির মতো নেতিয়ে থাকেই। তীব্র ঠিকানা মানে মন্ত্রীর বাড়ি, আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যে কে মণি তো জানে। খোঁজ নিতে গেলে তীব্র সোনায় বাঁধানো অতীত বেরিয়ে আসবে। মণি যদি একবার শোনে বিট্টু তীব্র সর্বনাশ। সেই মাস্তান বখাটে ছেলের সাথে ওর বিয়ে দেবে মণি? কখনো সম্ভব তা? উত্তেজনার ভয় দুই মিলিয়ে পুষ্পিতার গোটা রাত অস্থিরতায় কাটলো, চিন্তায় মাথা প্রায় পাথরের মতো ভারী। নুহা যা বলতে চেয়েছিল পারিনি, পুষ্পিতারও শোনার মন নেই। তবে বিপত্তি বাঁধলো আরেকদিকে। হুট করে পুষ্পিতা মুখ নাড়াতে পারছে না, দাঁতের মাড়ি শুদ্ধ কোথাও একটা ব্যথা, চাপা নাড়ানোরও জো নেই। মেয়েটা সেই অবস্থাতেই নতুন জামা কাপড় পরলো, আজকে ভাগ্য প্রসন্ন। নতুন জায়গা বলেই হয়তো সালমা নামাজের পর আর ছাদের পথ ধরেননি, চুপচাপ আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। দৃশ্যটায় পুষ্পিতার বুকের দানবীয় পাথর যে কোথায় নেমে গেছে। আয়েশাও উঠবেন আর একটু দেরি করে, আর এই ফাঁকে তাকে বের হতে হবে। মনি সজাগ হলে নুহা বলবেও কলেজে গেছে, তাকে সাহায্য করতে অত ভোরে মেয়েটাকেও উঠতে হলো। পুষ্পিতা হবু শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছে, খবরটা পাওয়ার পর থেকে আচমকা কেমন মুরব্বি বনে গেছে নুহা। হাঁটা চলায় ওঠা বসায় কত শত উপদেশ তার, এই যেমন, শোন, গিয়েই সালাম করবি। তোর যা গলার আওয়াজ, একটু জোরে স্পষ্টভাবে কথা বলবি কিন্তু, না হলে ভাববে মেয়ে বোবা। আর সব কথা অত মাথা নিচু করে বলার দরকার নেই, একটু চোখে চোখে তাকাস। ভাইয়া তো থাকবেনি, বেশি মিনমিন করবি না, শাশুড়ি মানুষ। শুনেছি পৃথিবীতে দুটো জল্লাদ থাকে, একটা গলা কাটে ছুরি দিয়ে, আর একটা ছেলের বউকে কাটে কথা দিয়ে। অবশ্য সবাই আবার এক না, তোর কপালে কোনটা পড়ে কে জানে, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। পুষ্পিতার দাঁতে ব্যথা নিয়ে মাথা নাড়ল। ওরা দৌড় খুলে রেখেছে যাতে তীব্র এলেও কলিং বেল বাজাতে না হয়। মিনিট কয়েক পরে ওপরে সিঁড়ি থেকে মচমচে জুতার আওয়াজ এলো। নিমিষেই সজাগ হয়ে দাঁড়ালো পুষ্পিতা, বুঝে গেল কে আসছে। পা বাড়ানোর আগে নুহা আটকে দেয়, সতর্ক কণ্ঠে বলে, দাঁড়া, আরেকবার দেখে নি তোকে। নুহা খুঁটিয়ে খুঁটিয়ে পুষ্পিতার আপাদমস্তক দেখলো, মেয়েটাকে আজকেও চুল বাঁধতে দেয়নি। সামনে থেকে কগাছি নিয়ে পেছনে আটকালো, বাকি সব পিঠে ছড়িয়ে।
তারপরেও নিজে সব থেকে ভালো জামাটা পরিয়েছে। পুষ্পিতা তো এমনিতেই সুন্দরী, যা পরে তাতেই রূপ বেড়ে যায়, কিন্তু এসব ছাপিয়ে গেল তরুণীর দাঁতে ব্যথার ব্যাপার। সুশ্রী মেয়েটা কেমন গাল চেপে আছে, ঠিকঠাক বুলিও ফুটছে না। নুহার মায়া হলো, বলল, একটা পেইন কিলার দেব যদি ব্যথা কমে? তার কথার মধ্যেই চৌকাঠে এসে দাঁড়ালো তীব্র। পুষ্পিতার হাত গালে দেখে বলল, কি হয়েছে? এতক্ষণে মুখ খুলল সে, খুব দুঃখ নিয়ে বলল, মনে হয় আক্কেল দাঁত উঠছে, অনেক ব্যথা। এতদিন কি বেয়াক্কল ছিলে? ফিক করে হেসে ফেলল নুহা। পুষ্পিতা ঠোঁট উল্টালো। আজকেই আপনাদের বাড়িতে যাব, আর আজকে এই অবস্থা, কি করি বলুন তো? নুহা বলল, ভাইয়া ওর দাঁত কি ফেলে দিতে হবে? দেখুন যদি ফেলতে পারেন। তীব্র বলল, আমি সবসময় লাথি মেরে মেরে মানুষের দাঁত ফেলেছি নুহা। তোমার বান্ধবীর বেলায় এই নিয়ম প্রয়োগ করতে চাই না। নুহা দুষ্টুমি করে বলল। তাহলে একটা চুমু দিয়েই দেন যদি পড়ে যায়। পুষ্পিতা হা করে ফেললো, পরপর চোখ রাঙালো ওকে। নুহার ঠোঁটে মিটিমিটি হাসি। তীব্র নিজেও হয়তো কিছু অস্বস্তিতে পড়েছে, গলা ছেড়ে প্রসঙ্গ এড়াতে বলল, এসো। পুষ্পিতা যেতে যেতে নুহাকে চোখ দিয়ে শাসায়। মেয়েটা তোয়াক্কাই করলো না। দরজায় এসে হাত নাড়ল বিদায় জানাতে, বলল, সাবধানে যাস। তীব্র পুষ্পিতাকে নিয়ে প্রথমে মিরাজদের ভাড়া বাসায় এলো। চারিদিকে তখন দোয়েলের কাকলি, সবে সূর্য উঠতে শুরু করেছে। দু একটা টোকাতেই মিরাজ এসে দরজা খুললো। হাই তুলতে তুলতে তাকালো সামনে, ওদের দেখেই ব্যস্ত হলো পরপর। তোরা আয় আয়। পুষ্পিতাকে বলল। মুশফিকরাও উঠে আসে। এ বাসায় খাট নেই, সব ফ্লোরিং করে ঘুমায়। আরমান বলল, তোরা কি এখনই বের হচ্ছিস বিট্টু? হ্যাঁ, শাফিন উঠেছে? উঠেছে তো, আমরাও সজাগ ছিলাম। তোর কথাই হচ্ছিল এতক্ষণ। আজ ভাবিকে নিয়ে প্রথমবার আন্টির সামনে যাবে, আমরা সবাই এত এক্সাইটেড না। তার কথায় উচ্ছ্বাস, কিন্তু লজ্জা পেল পুষ্পিতা। এমনিতেও তার নজর পায়ের পাতা থেকে খুব একটা ওঠে না, তার উপর সবার ভাবি ভাবি ডাকে তা আরো দ্বিগুণ বেড়ে আসছে। লুৎফার সাথে তীব্রর কথা হয়েছে কয়েকদিন আগে। সে যে পুষ্পিতাকে নিয়ে ঢাকায় যাবে বন্ধু মহলে, এটা পুরনো খবর। শাফিন সহ সবাই মোটামুটি জানতো। তীব্র সেই ঘরে এলো যেখানে অসুস্থ শাফিন শুয়ে, গায়ে লালচে র্যাশ ডেবে গেছে, চোখ মুখ এখনো বেশ ফোলা। তীব্র একটা চেয়ার টেনে বসলো। তাকে দেখে দ্রুত উঠে বসতে চাইলো শাফিন। ও হাত তুলে মানা করে, কণ্ঠে নম্রতা। এখন কেমন আছিস? ভালো। তুই আবার কষ্ট করে উল্টো পথে আসতে গেলি কেন? দেরি হয়ে যাবে না? সমস্যা নেই, ও তোকে দেখতে চাইছিল, আর আমিও ভাবলাম একেবারে সবার সাথে দেখা করেই যাই। কথাটাই শাফিন রুগ্ন চোখ তুলে পুষ্পিতাকে দেখলো এক পল, মৃদু হেসে বলল, বসুন ভাবি। মেয়েটা খুব আস্তে বলে, ঠিক আছে আমি। তীব্র শাফিনের মাথায় হাত বোলালো, বলল, ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে নিস, আমি আসি। মাথা নাড়ল শাফিন। তীব্র বের হওয়ার সময় পুষ্পিতার নরম হাত মুঠোয় ভরল। বড্ড শক্ত সেই বাঁধন। কাঙ্ক্ষিত কোনো আসামি ধরতে পারলে পুলিশ যেমন জিম্মায় পুড়ে রাখে, তার চেয়ে কম কিছু নয়। শাফিন কিছুক্ষণ নির্লিপ্ত চোখে তাদের প্রস্থান পথ দেখল, চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। তারপর বাকিরা ওদের এগিয়ে দিতে জিপ অব্দি এলো। এক একজনের কত আনন্দ। তীব্রর প্রেমে শুরু থেকেই অব্দি সাক্ষী ওরা, আনন্দ হবে না? আজকে পুষ্পিতা, লুৎফা, জামশেদ দুজনের সাথেই দেখা করবে। এরপর তীব্র প্রস্তাব রাখবে ওর পরিবারের কাছে। সব মিলিয়ে ওদের শেষটা ভালোই হোক, এই তো এইটুকুই চাওয়া ওদের। খোলা রাস্তার বুকে তীব্র জিপ ছুটছে। এলোমেলো প্রভঞ্জনে পুষ্পিতার চুলের দুরূহ দশা। ও কাঁধ ব্যাগ থেকে 5 ক্লিপ বের করলো, আটকাবে বলে পূর্বেই বাদ সাধলো। তীব্র বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।